হ্যালো এভরিওয়ান। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হলো নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াসকে আবিষ্কার করেছিল মনে আছে? তো নিউক্লিয়াস was first discovered by রবার্ট ব্রাউন। তো রবার্ট ব্রাউনই প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন, ঠিক আছে? তো নিউক্লিয়াসটা কি? It is a spherical structure present near the center of a cell. তো নিউক্লিয়াসটা কি? ইট ইজ এ স্ফেরিক্যাল স্ট্রাকচার। স্ফেরিক্যাল মানে এটা হলো একটা গোলাকার স্ট্রাকচারটা, ঠিক আছে? ইট ইজ এ স্ফেরিক্যাল স্ট্রাকচার প্রেজেন্ট নিয়ার দ্য সেন্টার অফ এ সেল। তো নিউক্লিয়াসটা মোটামুটি একটা সেলের সেন্টারে থাকে। তো আমরা যেমন দেখেছিলাম একটা অনিয়ন পিল, তো অনিয়ন পিলে যে আমরা মাইক্রোস্কোপের আন্ডারে দেখেছিলাম যে ওইখানে কিছু একটা সেলের মধ্যে একটা ব্ল্যাক একটা স্পট থাকে, তো এটাকে আমরা কি বলি? নিউক্লিয়াস। তো সব সেলে যে সেন্টারে থাকবে এমন কোনো কথা নেই, কিন্তু ম্যাক্সিমাম সেলে এটা মোটামুটি সেন্টারই থাকে নিউক্লিয়াস, ঠিক আছে? প্রেজেন্ট ইন বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যাল সেল। তো নিউক্লিয়াস কোথায় থাকে? নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট ইন বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যাল সেল। প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যাল সেল দুই রকমের সেলেই আমরা নিউক্লিয়াস পাই। এখন এটা ইউনিসেলুলার হোক বা মাল্টিসেলুলার হোক, আমরা দুটোতেই আমরা নিউক্লিয়াস পাই, ঠিক আছে? তো এখন আমরা যেটা পড়বো সেটা হলো সিগনিফিক্যান্স। যে নিউক্লিয়াসের সিগনিফিক্যান্স মানে নিউক্লিয়াস যে সেলের ভিতরে আছে এটার কাজ কি? ঠিক আছে? তো ইট acts as the control center of cell. তো নিউক্লিয়াস acts as the control center of cell. আচ্ছা, নিউক্লিয়াসকে আমরা কন্ট্রোল সেন্টার কেন বলি? কারণ তো আমরা পড়েছি যে কারণ এটা রিপ্রোডাকশনে হেল্প করে। প্রথম কথা যেটা, এটা রিপ্রোডাকশনে হেল্প করে। কিভাবে? আমরা সেল থিওরিতে পড়েছিলাম যে সেলস অ্যারাইজ ফ্রম দেয়ার প্রি এক্সিস্টিং সেল। মানে সেল কিভাবে তৈরি হয়? সেল নিজের আগের সেল থেকেই তৈরি হয়। কিভাবে? ডিভিশন। ধরো এটা একটা সেল, তো এখান থেকে বিভিন্ন ধরনের ডিভিশন তোমরা বড় হয়ে পড়বে সেল কিভাবে ডিভাইড হয়। তো ডিভিশনের থ্রুতে আরো দুটো সেল তৈরি হলো, তো এইভাবে সেল তৈরি হয়। এটার থেকে আরো দুটো, তো এইভাবে সেল তৈরি হয়। তো এই যে ডিভিশন যে হয়, এই ডিভিশনের কারণ হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কারণ বা নিউক্লিয়াসের ভিতরে ম্যাক্সিমাম এই ডিভিশনটা হয়, ঠিক আছে? তো এই জন্য নিউক্লিয়াস হেল্পস ইন রিপ্রোডাকশন। আরেকটা হলো ইট ফর্মস রাইবোজোম। তো রাইবোজোম তুমি বলতে পারো এক ধরনের সেল অর্গানেল, তো এটা আমরা পরে পড়বো রাইবোজোমের ব্যাপারে। তো রাইবোজোমও নিউক্লিয়াসের দ্বারাই তৈরি হয়। তাছাড়া আমাদের যে জিন কি? জিন বলতে পারো তুমি আমাদের শরীরের যত রকমের ইনফরমেশন বা তথ্য, যেমন তোমার চুলের রং কেমন হবে, চোখের কালার কেমন হবে, তারপরে স্কিন কালার কেমন হবে, এমন বিভিন্ন তথ্য যেটার মধ্যে স্টোর করা থাকে যে জিনিসটাতে, ওকে আমরা বলি জিন। তো জিনের যে ফরমেশন মানে জিন ফরমেশনও নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে।
তাছাড়া রাইবোজোম তো বললামই, রাইবোজোম ফরমেশন। তাছাড়া ডিএনএ, জিন কোথায় থাকে? ডিএনএতে থাকে। তো ডিএনএর যে রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশনও নিউক্লিয়াসের জন্য ডিএনএ রেপ্লিকেশন হয়। এখন রেপ্লিকেশন জিনিসটা কি এটা বুঝলাম, সিগনিফিক্যান্সটা কি নিউক্লিয়াসের। তো এখন রেপ্লিকেশন জিনিসটা কি, এখানে দুটো টার্ম আছে, তোমার অনেক সময় কনফিউশন লাগতে পারে যে রেপ্লিকেশন একটা আছে রেপ্লিকেট, আর একটা হলো ডুপ্লিকেট। এই দুটো টার্ম কি? ডুপ্লিকেট হলো একদম ধরো সেইটা একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে একদম সেম টু সেম, আবার সেম টু সেম বানানোকেই আমরা, বা সেম টু সেম রেখে দেওয়া আমরা বলি ডুপ্লিকেট, মানে একদম ডুপ্লিকেট করে দিলাম এটাকে। কিন্তু রেপ্লিকেট কি? ধরো সেম একটা স্ট্রাকচার, এটাকে সেম টু সেম বানাবো না। ইট ইজ এ বায়োলজিক, অ্যাকচুয়ালি রেপ্লিকেট ইজ এ, হয়তো দেখা যাচ্ছে না, ইজ এ বায়োলজিক্যাল টার্ম। রেপ্লিকেট এটা বায়োলজিক্যাল টার্ম। কেন? রেপ্লিকেট মানে হলো এই জিনিসটাকে আমরা একদম হুবহু আমরা আবার বানাবো, মানে হুবহু আমরা এখানে সেম, এখানে ডুপ্লিকেটে কি হয়েছে, এই জিনিসটাকে আমরা একদম সেম টু সেম আবার বানিয়ে দিলাম। কিন্তু রেপ্লিকেটে কি হবে, আরেকটা জিনিস সেম ভাবে এটার মতো গ্রো করবে, মানে ছোট থেকে এটা আস্তে আস্তে বড় হবে, বড় হয়ে এটার মতো দেখতে লাগবে। তো এটাকে বলি রেপ্লিকেট, মানে গ্রো করে আলটিমেটলি এই স্ট্রাকচারটার মতো এটা দেখতে হবে, এটাকে বলে আমরা রেপ্লিকেট। ঠিক আছে? তো এই যে ডিএনএ, একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ হবে কিভাবে? রেপ্লিকেশনের কারণেই একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ হয়। তো এই যে রেপ্লিকেশন অফ ডিএনএ, এটাও নিয়ন্ত্রণ করে কে? নিউক্লিয়াস। তো এখন আমরা দেখব স্ট্রাকচার, নিউক্লিয়াসের স্ট্রাকচার কি। তো এটা একটা নিউক্লিয়াস। স্ট্রাকচারের প্রথমে আমরা যেটা পড়ব সেটা হলো নিউক্লিয়ার মেমব্রেন। তো নিউক্লিয়ার মেমব্রেনটা কি? এই যে স্ট্রাকচারের যে আউটার কাভারিংটা, মানে স্ট্রাকচারটাকে যে কভার করে রাখে, যেমন প্লাজমা মেমব্রেন পড়েছিলাম, সেল ওয়াল পড়েছিলাম, তেমনি নিউক্লিয়াসকে যে কভার করে রাখে ওকে আমরা কি বলি? নিউক্লিয়ার মেমব্রেন। তো নিউক্লিয়ার মেমব্রেনটা কি? ইট ইজ দি আউটার কাভারিং। ঠিক আছে? ইট ইজ দ্য আউটার কাভারিং। এখন তুমি দেখতে পাচ্ছ এই আউটার কাভারিং এ কিছু ডট লাইক স্ট্রাকচারস আছে, এগুলো হলো পোর্টস, মানে কিছু ছিদ্র দেখবে তুমি এই নিউক্লিয়ার মেমব্রেনে, তুমি কিছু ছিদ্র দেখতে পারবে। ইট কনসিস্টস অফ মেনি পোর্স called the nuclear pores. তো it consists of many pores called the nuclear pores. তো এই যে ছিদ্রগুলোকে, এদেরকে আমরা কি বলি? নিউক্লিয়ার পোর্স। তো এই ছিদ্রগুলোকে আমরা বলি নিউক্লিয়ার পোর্স। তো নিউক্লিয়ার পোর্সের কাজ কি? It allows substances, or it allows transfer of substances outside to inside or vice versa. তো কি লিখলাম? It allows transfer of substances outside to inside or vice versa.
তো নিউক্লিয়াসের বাইরে কি থাকে? সাইটোপ্লাজম, যে সেল। তো এখানে সাইটোপ্লাজম থাকে, সেল অর্গানেলস থাকে, আরো অনেক সাবস্টেন্স থাকে। তো সেই সব সাবস্টেন্স যেগুলো মানে এই নিউক্লিয়ার পোর্সের দ্বারাই নিউক্লিয়াসের ভিতরে ঢুকতে পারে, আবার এই পোর্সের দ্বারাই নিউক্লিয়াসের থেকে বাইরে আসে। তো এগুলো কিভাবে সম্ভব হয়? নিউক্লিয়ার পোর্সের দ্বারা। ঠিক আছে। তো নিউক্লিয়ার মেমব্রেনের পর আমরা যে স্ট্রাকচারটা পড়বো সেটা হলো নিউক্লিওপ্লাজম। ঠিক আছে। তারপর আমরা যে স্ট্রাকচারটা পড়বো এটা হলো নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমটা কি? ধরো আমরা নিউক্লিয়াস একটা ছিদ্র করলাম, কাট লাগালাম বড় একটা। এখন কাট লাগানোর পর দেখবে নিউক্লিয়াসের ভিতরে তোমরা একটা জেলি লাইক স্ট্রাকচার পাবে। তো ইট ইজ এ জেলি লাইক structure enclosed by the nuclear membrane. তো নিউক্লিওপ্লাজমটা কি? ইট ইজ এ জেলি লাইক স্ট্রাকচার enclosed by the nuclear membrane. তো নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে আমরা কিছু জেলের মতো কিছু স্ট্রাকচার দেখতে পারবো। তো এটাই পুরো নিউক্লিয়াসের ভিতরে আছে। তো এটাকে আমরা কি বলি? নিউক্লিওপ্লাজম। ঠিক আছে। যেমন আমরা সেলের ভিতরে পাই সাইটোপ্লাজম, আমরা পড়বো এটা, তেমনি নিউক্লিয়াসের ভিতরে আমরা পাই নিউক্লিওপ্লাজম। প্লাজম আমি কি বলেছিলাম? প্লাজম ওয়ার্ড রেফার্স টু এনি ফ্লুইডি স্ট্রাকচার, মানে এটা মানে তরল পদার্থ আছে ভিতরে, যেটা জেলির মতো অনেকটা। ঠিক আছে। এরপর আমরা যেটা পড়বো এটা হলো নিউক্লিওলাস। এখন এই তরল পদার্থ মানে নিউক্লিওপ্লাজমের মধ্যে আরেকটা ছোট্ট একটা গোলাকার স্ট্রাকচার তুমি দেখতে পারবে, স্ফেরিক্যাল আরেকটা স্ট্রাকচার দেখতে পারবে। তো এই স্ট্রাকচারটাকে আমরা কি বলি? নিউক্লিওলাস। ঠিক আছে। নিউক্লিওলাসকে কি লিখতে পারি? ইট ইজ এ স্মল spherical structure inside the nucleus. ঠিক আছে। It is composed of DNA, RNA and protein. তো নিউক্লিওলাসটা কি? ইট ইজ এ স্মল স্ফেরিক্যাল স্ট্রাকচার ইনসাইড দি নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওপ্লাজম থাকে। তো নিউক্লিওপ্লাজমের মধ্যে আরেকটা গোলাকার স্ট্রাকচার আমরা দেখতে পাবো, সেটা হলো নিউক্লিওলাস। তো নিউক্লিওলাস কি দিয়ে তৈরি? ডিএনএ, আরএনএ এবং আরো অন্য ধরনের প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে। রাইবোজোম বা ইট ইজ also called ribosome factory. তো it is also called ribosome factory. তো নিউক্লিওলাসকে রাইবোজোম ফ্যাক্টরি কেন বলা হয়? কারণ এই যে রাইবোজোম, যেটা আমরা পরে পড়বো, রাইবোজোমও এই যে নিউক্লিয়াস থেকেই তৈরি হয়। এই জন্য নিউক্লিওলাসকে আমরা কি বলি? রাইবোজোম ফ্যাক্টরি। ঠিক আছে। এখন আমরা তিনটা টার্ম জানতে হবে আমাদের। এখন আমরা তিনটা টার্ম জানবো, যেটা অনেক স্টুডেন্টই যেটা নিয়ে কনফিউজ থাকে। তো একটা হলো ক্রোমাটিন,
আরেকটা হলো ক্রোমোজোম, আরেকটা হলো ক্রোমাটিড। তো এই তিনটা জিনিস কি? ক্রোমাটিন হলো these are the thread-like structures floating on nucleoplasm. তো ক্রোমাটিন কি? these are thread-like structure, সুতোর মতো কিছু স্ট্রাকচারস আছে যারা ফ্লোটিং অন নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজমের মধ্যে যারা ফ্লোট করে। তো ক্রোমাটিন আসলে দুটো জিনিস দিয়ে তৈরি, একটা হলো ডিএনএ প্লাস প্রোটিন, বা আমি যদি একটু ভালো করে বলি কি প্রোটিন দিয়ে তৈরি? হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি। এখন ডিএনএকে একটা মানে অর্গানাইজ ওয়েতে আমাদের রাখতে হবে, অগোছালোভাবে তো রাখা যায় না, একটা অর্গানাইজ ওয়েতে রাখতে হবে। তো এই অর্গানাইজ ওয়েতে রাখার জন্য আমাদের হিস্টোন প্রোটিন ইউজ করা হয়, বা হিস্টোনকে আমরা বাইন্ডিং প্রোটিনও বলি বা বেঁধে রাখে। কেন বাইন্ডিং প্রোটিন বলি? কারণ তুমি স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবে যে তো এই যে এই স্ট্রাকচারসগুলো, এগুলো হলো হিস্টোন, এবং এই থ্রেড লাইক স্ট্রাকচারগুলো এগুলো হলো ডিএনএ। তো দেখেছো হিস্টোন ডিএনএ কে একসাথে এই যে বাইন্ড করে রেখেছে, বেঁধে রেখেছে, তাই হিস্টোনকে আমরা কি বলি? বাইন্ডিং প্রোটিন, যে ডিএনএ কে একটা অর্গানাইজ ওয়েতে গোছালো ভাবে রাখে। তো যেহেতু এটা একটা থ্রেডের মতো দেখতে, তাই আমরা ক্রোমাটিনকে কি বলি? These are the thread-like structures floating on nucleoplasm. তো এটা হলো ক্রোমাটিন, ঠিক আছে? এখন ক্রোমোজোমস কি? ক্রোমোজোম হলো মোর কনডেন্সড ফর্ম অফ ক্রোমাটিন। তো ক্রোমোজোম হলো মোর কনডেন্সড ফর্ম অফ ক্রোমাটিন। তার মানে কি? এখন এটা হলো একটা ক্রোমাটিন, এখন ক্রোমাটিন আরো ঘন হয়ে যায় আস্তে আস্তে। তো আরো ঘন হয়ে যে কনডেন্স ফর্মটা, এটাকে আমরা বলি ক্রোমোজোম। আরো টাইটলি প্যাকড হয়ে যায়, তো এই আরো টাইটলি কনডেন্সড হয়ে গেলে যে স্ট্রাকচারটা তৈরি হয়, এটাকে আমরা বলি কি? ক্রোমোজোম। তো এটা একটা ক্রোমোজোম, ঠিক আছে? তো এটা হলো ক্রোমোজোম। এখন ক্রোমাটিড, আচ্ছা তোমাদের রেপ্লিকেশন তো মনে রেপ্লিকেট বলেছিলাম, যেটা কি? তো এখন কি হয় দেখো, এটা হলো ক্রোমাটিন কনডেন্স হয়, মানে আরো গাঢ় হয়। গাঢ় হলে কি হয়? এটা হয় ক্রোমোজোম। তো সেটা একটা ক্রোমোজোম, ঠিক আছে? এখন ক্রোমোজোম কি হয়? রেপ্লিকেট হয়। এটা তোমরা যখন সেল ডিভিশন পড়বে তখন আরো ভালো করে বুঝবে। তো কি হয়? ক্রোমোজোম রেপ্লিকেট হয় সেম আরেকটা কপি হয় ক্রোমোজোমসের। এবার এই কপির যে, এখন ধরো সেল ডিভিশনের সময় এই দুটো কপি আলাদা হয়ে যায়,
এখন এই যে একটা কপি, এই একটা কপিকে আমরা কি বলি? ক্রোমাটিড। ঠিক আছে, তো এদেরকে আমরা বলি ক্রোমাটিড। যদি এই দুটো ক্রোমাটিড এই দুটো ক্রোমাটিড যদি একটা সেম ক্রোমোজোম থেকেই ভাগ হয়, তাহলে আমরা এই দুইজনকে কি বলবো? সিস্টার ক্রোমাটিড। যদি এটা সেম আইডেন্টিক্যাল মানে সেম একটা ক্রোমোজোমস থেকে যদি দুটো এমন ভাগ হয়, তো এই দুটো যেহেতু সেম আইডেন্টিক্যাল হবে, তাই আমরা ওদেরকে কি বলবো? সিস্টার ক্রোমাটিড। আর এই দুটো যে ক্রোমাটিড যে একটা এই যে লেগে রয়েছে যে জায়গাটা, এই জয়েনিং সেন্টারটাকে আমরা কি বলি? সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, তে এটা হলো স্ট্রাকচার অফ নিউক্লিয়াস। তো এইটি আজকে আমরা আমাদের লেকচারটা শেষ করছি। তো আমরা তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট লেকচারে। ঠিক আছে, বাই।